মাধ্যমিকের পেপারের একটা বিরাট বড় অংশ থাকে আমাদের ভৌতবিজ্ঞানের অঙ্ক থেকে। আর এই অঙ্ক নিয়েই যত স্টুডেন্টদের সমস্যা। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু অঙ্ক দেখলে অঙ্কতে কি করতে হবে, কোন ফর্মুলা ইউজ করতে হবে সেটাই বুঝতে পারে না। যার ফলে তারা কিন্তু সেই পুরো বড় পোর্শনটা ছেড়ে দিয়ে চলে আসে। অন্ততপক্ষে 10 থেকে 20 নাম্বার কিন্তু আমাদের শুধুমাত্র অঙ্ক থেকে আসে ভৌতবিজ্ঞানের পেপারে। কোনো বছর 12 নাম্বার, কোনো বছর 15 নাম্বার, কোনো বছর 17-18 নাম্বার। এতটা নাম্বার কিন্তু আমাদের মাধ্যমিকের পেপারে বা টেস্ট পরীক্ষার পেপারে 90 নাম্বারের মধ্যে থাকে। তাহলে কিভাবে ভৌতবিজ্ঞানের এই অঙ্কগুলো আমাদের করা উচিত, তার উপরেই কিন্তু আজকের আমাদের এই সেশন। এই সেশনে আমি শুধুমাত্র জ্ঞান দেবো না যে কি করে অঙ্কগুলো করতে হয়, বরং অঙ্ক করে দেখাবো যে কি করে আমি এই অঙ্কগুলো করব। আমাদের কি ভাবধারণা থাকতে হবে যাতে আমি অঙ্কগুলো করতে পারি, ঠিক আছে? তো চলো আজকের এই সেশনে আমরা দেখবো যে কি কি স্টেপ ফলো করলে আমরা ভৌতবিজ্ঞানের অঙ্ক করতে পারবো। তো সবার প্রথমে আমরা 7টা ধাপের কথা ভাববো। এই 7টা ধাপ যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা ভৌতবিজ্ঞানের যেকোনো অঙ্ক খুব ইজিলি করতে পারবো। প্রথম ধাপে আমাকে এটা ভাবতে হবে যে আমার কাছে কি কি টার্মিনোলজিস আছে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে কোন জিনিসটাকে আমি কি বলি। যেরকম চাপকে আমি প্রেসারকে পি বলি, আয়তনকে আমি ভলিউম বলি ইংরেজিতে, তাহলে আমি তাকে ভি ধরবো। ভরকে আমি ডাব্লু ধরি বা এম ধরি, আণবিক ভরকে আমি বড় হাতের এম ধরি। তাহলে এইগুলো হচ্ছে টার্মিনোলজি, মানে কাকে আমি কি বলি সেগুলো বোঝা। তাহলে ফার্স্ট স্টেপ কি, আমাদের টার্মিনোলজি জানা। সেকেন্ড স্টেপ কি, এবার আমি দেখবো যে আমাদের কোয়েশ্চেনে কি দিয়েছে। যেরকম আমাকে কোয়েশ্চেনে বলছে যে 750 mmHg চাপে, তার মানে আমাকে চাপ দিয়েছে। তাহলে আমাকে কি কি দিয়েছে সেগুলো আমাকে বার করে করে নিতে হবে যে এই এই জিনিসগুলো আমাকে দিয়েছে, ঠিক আছে? থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ এবার ভাববো যে আমাকে কি জিজ্ঞাসা করছে। মানে শেষে গিয়ে আমি দেখবো যে কোথাও লেখা আছে তাহলে তখন চাপ কত, তার মানে আমাকে চাপ জিজ্ঞাসা করছে। তাহলে তখন অন্তিম উষ্ণতা কত, তার মানে অন্তিম উষ্ণতা জিজ্ঞাসা করছে। তাহলে এরকম ভাবে আমি এবার আইডেন্টিফাই করবো যে আমাকে কি জিজ্ঞাসা করা হচ্ছে। তারপর আমি একটা জিনিস চেক করে নেবো যে আমার সমস্ত এককগুলো ঠিক আছে তো। আমার কি সব একক এসআই পদ্ধতিতে আছে, অথবা সব একক আমাদের সিজিএস পদ্ধতিতে আছে, অথবা আমি যে মানগুলো বসাচ্ছি সেখানে কি এককগুলোর মধ্যে আমাদের সাদৃশ্য রয়েছে, নাকি এক একটা একক এক একটা পদ্ধতিতে হয়ে আছে। তাহলে কিন্তু হবে না, তাহলে আমাকে এককটা একবার চেক করে নিতে হবে, ঠিক আছে? এবার আমি ভাববো আমাদের স্টেপ 5-এ যে আমি কোন ফর্মুলা লাগাচ্ছি। কি করে ভাববো, এই যে কি কি দিয়েছে আর কি চাইছে এইগুলোকে আমি যদি দেখতে পাই তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে তাদেরকে নিয়ে কোন ফর্মুলা আমি লাগাতে পারবো, ঠিক আছে? আমি এক্ষুনি তার এক্সাম্পল করে দেখাবো। তারপর লাস্ট স্টেপ আমাদের ক্যালকুলেশন অ্যান্ড ফাইনাল অ্যান্সার রিপোর্টিং। মানে আমি এবার ক্যালকুলেশনটা করবো ফর্মুলা প্রয়োগ করার পর, এবং তারপর ফাইনালি লিখে দেবো যে অতএব নির্ণেয় আয়তন এত, নির্ণেয় অন্তিম উষ্ণতা এত, এরকম বলে আমি আমাদের পুরো অঙ্কটাকে কমপ্লিট করবো। বোঝা গেল? তাহলে আমরা একটা এক্সাম্পল ধরি। আমাদের প্রথম চ্যাপ্টার গ্যাসের আচরণ, আমি সেখান থেকে কিছু অঙ্কের এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে? যাদের এই চ্যাপ্টার হয়ে গেছে তারাও এই ক্লাসটা বুঝতে পারবে, যাদের এই চ্যাপ্টার এখনো হয়নি তারাও এই ক্লাসটা কিন্তু বুঝতে পারবে। শুধুমাত্র ধৈর্য ধরে মন দিয়ে যেগুলো বলছি সেগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রথমে আমি কিছু টার্মিনোলজি তোমাদেরকে বলছি। দেখো, আমি বলছি চাপ, চাপ মানে কি আমাদের প্রেসার, তাহলে আমি তাকে কি ধরবো, পি ধরবো, ঠিক আছে? এবার যদি আমি P1 বলি তাহলে বলবো প্রাথমিক চাপ, যদি P2 বলি তাহলে বলবো অন্তিম চাপ। প্রাথমিক চাপ মানে কি, যেটা আগে চাপ ছিল। অন্তিম চাপ মানে যেটা পরে চাপ দাঁড়াবে, ঠিক আছে? V1 V2, ভি মানে কি আমাদের আয়তন, আয়তনের ইংরেজি কি ভলিউম, তাই বড় হাতের ভি ধরা হয়। তাহলে V1 মানে কি প্রাথমিক আয়তন, V2 মানে অন্তিম আয়তন, ঠিক আছে? আবার পরম উষ্ণতা, পরম উষ্ণতা মানে কি আমাদের কেলভিন স্কেলে উষ্ণতা, ঠিক আছে? তাহলে কেলভিন স্কেলের যে উষ্ণতা সেটা যদি আমি প্রাথমিক উষ্ণতার কথা বলি, উষ্ণতার ইংরেজি টেম্পারেচার, তাহলে আমি ক্যাপিটাল T1 বলবো। আর T2 মানে কি অন্তিম পরম উষ্ণতা বা অন্তিম উষ্ণতা, ঠিক আছে? তাহলে ওটা কি ফাইনাল টেম্পারেচার, যেহেতু টেম্পারেচার তাই আমি বড় হাতের টি ধরছি, ঠিক আছে? বড় হাতের টি বললে আমি বুঝবো যে কেলভিন স্কেলে উষ্ণতার কথা বলা হচ্ছে, আর ছোট হাতের টি বললে আমরা বুঝবো যে ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমাদের উষ্ণতার কথা বলা হচ্ছে। যখন আমি চ্যাপ্টার পড়াবো তখন এগুলো ইন ডিটেলস আলোচনা করবো। এখন জাস্ট আমি কিছু এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে? তারপর আসি আমাদের মোল সংখ্যা। মোল সংখ্যা কি, স্মল এন কেন, কারণ আমাদের নাম্বার অফ মোলস ধরা হয় এটাকে, ঠিক আছে? এবং আমাদের যে ভর, ভরের ইংরেজি মাস, তাই আমরা তাকে স্মল এম ধরি। আবার আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে ভর বা ওজন কিন্তু আমাদের একই জিনিস, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ভর এবং ওজন আলাদা, কিন্তু আমাদের কেমিস্ট্রিতে ভর এবং ওজনকে আমরা একই ক্যাটাগরিতে ফেলি। তাহলে আমরা অনেক সময় কিন্তু এম এর জায়গায় বড় হাতের ডাব্লিউ ধরে থাকি, ঠিক আছে? আবার আমাদের যে মোলার ভর বা আণবিক ভর, মোলার ভরের ইংরেজি মোলার মাস, আণবিক ভরের ইংরেজি মলিকুলার মাস, তাকে আমরা বড় হাতের এম ধরি, ঠিক আছে? এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের গ্যাস ধ্রুবক ক্যাপিটাল আর, ঠিক আছে? এটা একটা ধ্রুবক যাকে আমরা বড় হাতের আর দিয়ে ডিনোট করি। তাহলে এগুলো কিছু টার্মিনোলজি, তাহলে আমাকে তো প্রথমে টার্মিনোলজি জানতে হবে, তবেই তো আমি ফর্মুলা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এরকম ভাবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তার যে টার্মিনোলজিস গুলো থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে এই এই টার্মিনোলজি গুলো আছে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বোঝা গেল? এবার আমি কিছু ফর্মুলা দেখাচ্ছি, যে ফর্মুলাগুলো ইমপ্লিমেন্ট করে কিন্তু আমি এখন অঙ্ক করে দেখাবো। যেমন প্রথমে আমি বলছি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, ঠিক আছে? আমি একটা জিনিস এক্ষুনি দেখাবো যে বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র আমি শুধু মাথায় রাখবো,
বাকিগুলো মাথাতেও রাখবো না, তাহলেও কিন্তু আমি অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র কি? P1V1/T1 = P2V2/T2। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা কোথায় কি বসাবো তার জন্য কি করতে হবে আমাকে? আগে স্টেপ 1 এর টার্মিনোলজি জানতে হবে, যে P1 মানে প্রাথমিক চাপ, V1 মানে প্রাথমিক আয়তন, T1 মানে প্রাথমিক উষ্ণতা। ঠিক আছে, কি উষ্ণতা? পরম উষ্ণতা, মানে আমাকে কিন্তু কেলভিন স্কেলে উষ্ণতা নিয়ে যেতে হবে। P2 মানে আমাদের অন্তিম চাপ, V2 মানে অন্তিম আয়তন, T2 মানে অন্তিম পরম উষ্ণতা। এরকম জিনিসগুলো আমাকে বুঝতে হবে। তাহলে এটা গেল বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। একটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ, যেটা কি আমাদের PV = nRT। কিন্তু এই যে n মানে কি আমাদের মোল সংখ্যা, তার আবার একটা ফর্মুলা আছে m/m বা W/m, অর্থাৎ ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, তাহলে আমি এই n এর জায়গায় আবার বসাতে পারি কি m/m বা W/m। তাহলে আমার ফর্মুলাটা কিন্তু এরকম হতে পারে যে PV = W/m/RT। বোঝা গেল? আচ্ছা, আবার এই যে আমি বলছিলাম না যে আমাদের তাপমাত্রাটা সবসময় কেলভিনে রাখতে হবে, কারণ এই যে বড় হাতের টি এগুলো কেলভিনে, তাহলে সেটা করার জন্য আমাকে কি করতে হয়? ডিগ্রি সেলসিয়াসের যে মানটা থাকে তার সাথে 273 যোগ করতে হয়। যেটার জন্য আমার কাছে একটা শর্ট ট্রিক আছে। কি ট্রিক? যে যখন আমি টেম্পারেচার বড় হাতের টি অর্থাৎ আমাদের কেলভিন স্কেলে নিচ্ছি, তাই তো, আর আমাদের টেম্পারেচারটা যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে, তাহলে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যেতে গেলে আমি সবসময় করবো -273। ঠিক আছে, এবং ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি কেলভিনে আসতে চাই তাহলে আমি করবো +273। যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলটা কি? 373 কেলভিন = কত ডিগ্রি সেলসিয়াস, এটা আমার একটা কোয়েশ্চেন বলছে। তাহলে আমাকে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস যেতে হবে, তাই তো। তাহলে আমি কি করবো? তাহলে আমি 273 বিয়োগ করবো। তাহলে কি করবো? 273 বিয়োগ করবো, করলে কত আসছে? 100। তার মানে 373 কেলভিন মানে 100 কেলভিন। আবার এটাই আমি যদি ঘুরিয়ে বলতাম যে 100 ডিগ্রি সেলসিয়াস মানে, সরি, 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, সেটা যদি আমি জিজ্ঞাসা করতাম, তাহলে কি করতাম? 100 ডিগ্রি সেলসিয়াস = কত কেলভিন। তাহলে আমি কি করতাম? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে আসতে গেলে কি করতে হয়? +273। তাহলে কি করবো? 100 যোগ 273, অর্থাৎ আমাদের 373 কেলভিন। বোঝা গেল? তাহলে আমাকে কিন্তু যখনই ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকবে, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার জন্য আমাকে তাকে কেলভিনে করে নিতে হবে। তার জন্য কি করবো? আমি 273 যোগ করে দেবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের তাপমাত্রার একটা স্বর্ণসূত্র। ঠিক আছে? আচ্ছা, এবার ওই যে আর এর কথা বলেছিলাম না, আর এর বেশ কিছু মান আছে। কি কি? একটা হচ্ছে 0.082, এই অবধি মনে রাখলেই হবে। 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটা কি আমাদের লিটার অ্যাটমসফিয়ার একক। আর একটা হচ্ছে আমাদের আর = 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা আমাদের এসআই একক। এবং আরেকটা হতে পারে আর = 62.4 লিটার এমএমএইচজি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, যখন আমাদের চাপটা এমএমএইচজি তে দেবে। ঠিক আছে, তাহলে কখন কোন মানটা বসাবো? যখন আমাদের চাপের এককটা আমাদের এটিএম থাকবে, আয়তনের এককটা আমাদের লিটারে আসবে, তখন আমি এই মানটা বসাবো 0.082। ঠিক আছে, যখন আমাদের এসআই পদ্ধতি বলবে তখন আমি 8.314 বসাবো। এই দুটোই কিন্তু আমাদের মেজরলি ইউজ হয়, তাই আমি আপাতত এই দুটোতেই স্টিক করছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের কোয়েশ্চেন দেখা যাক। আমি বলেছিলাম যে আমি যা বলবো সেগুলো আমি ইমপ্লিমেন্ট করে দেখাবো। তাহলে প্রথম কোয়েশ্চেন আমাকে যেটা বলছে সেটা আমি করে দেখবো। প্রথমে আমাকে বলছে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে আমাকে উষ্ণতা দিয়েছে। 750 mmHg চাপ, তার মানে আমাকে চাপ দিয়েছে। নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 580 সেন্টিমিটার কিউব, এই যে বলেছে 580 সেন্টিমিটার কিউব আয়তন, তার মানে কি আয়তন বলেছে। ওই চাপে, তার মানে আমার চাপটা কিন্তু স্থির, তার মানে আমার কি চাপ নিয়ে কোনো চিন্তা নেই। ওই চাপে, তার মানে কি আমার চাপটা স্থির, তাহলে চাপ একই থাকছে, তাহলে চাপ নিয়ে আমার কোনো চিন্তা নেই। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি যে আমার চাপটা স্থির বা চাপটা কি আমাদের ধ্রুবক, তাহলে আমাদের চাপ নিয়ে কোনো চিন্তা নেই, তার মানে পি এর গল্প থাকবে না। ঠিক আছে, 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করেছে। তাহলে এবার আমাকে বলো তো, আমি যে জিনিসগুলো বলেছিলাম কাদের দিয়েছে, বলছে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, পরে 47 ডিগ্রি হয়েছে, তার মানে আমাদের প্রাথমিক উষ্ণতা T1 সেটা 17 ডিগ্রি সেলসিয়াস বলে দিল না। আর আমি কি বলেছি যে সেলসিয়াসে রাখলে হবে না, কি করতে হবে? তার সাথে 273 যোগ করে আমাকে কেলভিন নিয়ে আসতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল 290 কেলভিন। বোঝা গেল? এবং আমাকে বলছে যে তখন আমাদের আয়তন ছিল 580 সেন্টিমিটার কিউব, তাহলে আমি কি বলবো? যে আমাদের প্রাথমিক আয়তন সেটা হচ্ছে 580 সেন্টিমিটার কিউব, তাই তো। এবার আমাকে বলছে যে এখন ওই চাপে, মানে একই চাপ, তাহলে আমার চাপ নিয়ে গল্প নেই কোনো। ঠিক আছে, তাহলে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তার মানে আমাদের এখন অন্তিম উষ্ণতা কত? 47 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি করতে হবে? আমাকে 47 এর সাথেও 273 যোগ করতে হবে, তাই তো। তাহলে আমার এটা কত আসছে? 7 আর 3 এ 10 এ 0, 4 আর 7 এ হচ্ছে 11, তাহলে 2, এবং এদিকে 320, তাহলে কত আসছে? 320 কেলভিন। এবং আমাদের তখন কি বলছে? কত আয়তন অধিকার করবে, তার মানে আমাকে কি বলছে? পরে যে আয়তনটা হচ্ছে সেই আয়তনটা কত, তার মানে আমাকে অন্তিম আয়তন কোয়েশ্চেন মার্ক জিজ্ঞাসা করছে। তাহলে আমি প্রথমে বুঝলাম যে কাদেরকে আমাকে দিয়েছে। ঠিক আছে, তারপর আমি ভাবছি যে কাকে আমাকে চাইছে। ঠিক আছে, আমি স্টেপ গুলোতে কি বলেছিলাম? আমি স্টেপ গুলোতে বলেছিলাম যে প্রথমে আমি ভাববো যে কি দিয়েছে, তাহলে কি দিয়েছে সেগুলো লিখলাম। তারপর ভাবলাম যে কাকে জিজ্ঞাসা করছে, যে আমি কাকে চাই। ঠিক আছে, তাই এখানে কাকে চাই? এখানে আমাদের অন্তিম আয়তনকে চাই। ঠিক আছে, এইবার আমি ভাববো যে আমি কোন ফর্মুলা লাগাবো। দেখো,
এখানে T1 আছে, V1 আছে, T2 আছে, V2 আছে, তাই তো? তাহলে এগুলো দিয়ে কোন ফর্মুলা হয়? আমি আপাতত তোমাদেরকে একটাই বলেছি, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, তাই তো? এবার দেখো আমাদের P এর কোনো গল্প নেই তো, চাপ ধ্রুবক, তাহলে P এর কোনো গল্প নেই, তাহলে P টাকে হাটিয়ে দাও। কি করবো? এখান থেকে P টাকে হাটিয়ে দেবো। ঠিক আছে, আমি ডিটেলসে কোনটা কোন সূত্র এগুলো আমি পড়াবো আমার ক্লাসে, কিন্তু আমি এখন অঙ্ক করা শেখাচ্ছি শুধুমাত্র। ঠিক আছে, তাহলে এইটা আমাদের ফর্মুলা। এবার এক কাজ করো, V1 এর জায়গায় মানটা বসো। V1 এর জায়গায় কত হবে? 580। T1 এর জায়গায় কত? T1 এর জায়গায় আমাদের 290। আচ্ছা, V2 কত? V2 আমাকে বার করতে হবে, তাহলে ওরকমই থাকবে। এবং T2 কত? T2 হচ্ছে আমাদের 320। ব্যাস, এবার তাহলে কি এখান থেকে আমাদের V2 চলে যাবে। তাহলে V2 কত হচ্ছে? 320 দিকে গুণ হয়ে যাবে, তাহলে কি 580 গুণ 320 ডিভাইডেড বাই 290। তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে আমাদের অন্তিম আয়তন চলে যাবে। কোন এককে হবে? যেহেতু দেখছিলাম আমাদের আয়তনটা সেন্টিমিটার কিউবে আছে, তাহলে উত্তরটাও নিশ্চয়ই সেন্টিমিটার কিউব হবে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সেন্টিমিটার কিউবে আসবে। তাহলে ফাইনাল স্টেপ আমার কি? ক্যালকুলেশন করব, তারপর আমি উত্তরটা রিপোর্ট করে দেবো যে অতএব ওই গ্যাসের নির্ণেয় আয়তন যত হবে তত সেন্টিমিটার কিউব। তবুও দেখো আমি তোমাকে একটা হিন্ট দিচ্ছি, এখান থেকে শূন্য শূন্য কাটা যাচ্ছে, এদিক দিয়ে 29 দিয়ে আমি কাটি, 29 দুগুনি 58 হচ্ছে তাহলে, তাই তো? আর এখানে 320, তাহলে কত আছে? 640 সেন্টিমিটার কিউব। তো হয়েই গেল তাড়াতাড়ি। ঠিক আছে, টাইমও লাগলো না, এত সোজাসুজি কিন্তু আসে। তাহলে আমি কি বলবো? আমার ক্যালকুলেশন হয়ে গেছে, ফাইনাল স্টেপ অ্যান্সার রিপোর্টিং। তাহলে কি বলবো? অতএব 47°C উষ্ণতায় গ্যাসটি 640 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। বোঝা গেল? তাহলে আমাদের প্রথম অঙ্ক হয়ে গেল। এটা কিন্তু আমাদের মাধ্যমিক 2023 সালের অঙ্ক ছিল, ব্যাস পেয়ে গেলে কিছু না পড়েই। তারপরে আরেকটা কোশ্চেন দেখা যাক। আরেকটা কোশ্চেন আমার মাধ্যমিক 2012 সালের কোশ্চেন, দেখি পুরোনো বছরের প্রশ্ন পারি কিনা। বলছে 760 mmHg চাপে, তাহলে আমাকে চাপ দিয়েছে 0°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন এত। তার মানে আমাকে প্রথমে চাপ দিয়েছিল, প্রথমে তাপমাত্রা দিয়েছিল, তারপর তার আয়তন দিয়েছিল। একই চাপে, তার মানে এখানেও কিন্তু আমাদের চাপের গল্প নেই, তাহলে আমাদের এই mmHg চাপ নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। চিন্তা আমাদের শুধুমাত্র তাপমাত্রা এবং আয়তন নিয়ে। 546°C, তাহলে আমাকে একবার তাপমাত্রা দিয়েছে, ওই গ্যাসের আয়তন কত? একদম আগের মতো অঙ্ক। তাহলে কি করব? আমার 0°C তাপমাত্রা প্রথমে ছিল, তার মানে ওটা কি? আমাদের T1 মানে প্রাথমিক উষ্ণতা। তাহলে 0°C রাখলে তো হবে না, 273 যোগ করতে হবে। তাহলে কত আসছে? শূন্যর সাথে 273 যোগ করলে 273 কেলভিন, তাই তো? আচ্ছা, তখন আমাদের আয়তন কত? তখন আমাদের আয়তন, প্রাথমিক আয়তন, সেটা কত? সেটা হচ্ছে আমাদের 300 সেন্টিমিটার কিউব, তাই তো? এবার বলছে একই চাপে, তাহলে আমার চাপ নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু তাপমাত্রাটা আমাদের 546°C করে দিয়েছে। তাহলে আমাদের অন্তিম তাপমাত্রা কত? অন্তিম তাপমাত্রা আমাদের 546°C, অর্থাৎ 546 এর সাথে আমাকে কি করতে হবে? 273 যোগ করতে হবে। যেই আমি 273 যোগ করবো, তার মানে সেটা কেলভিনে চলে আসলো। তাহলে কত হলো? 9, 4 সাথে আমাদের 11, আর ওদিকে কত? 2, আর এদিকে 5 আর 2 এর 7, তাহলে এটা কত আসছে? 829 কেলভিন। না, এটা কত হবে? 819 কেলভিন। ঠিক আছে, এরকম ক্যালকুলেশন মিস্টেক কিন্তু করা যাবে না। আচ্ছা, তারপর কি বলছে? যে ওই তাপে তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে। তার মানে আমাকে অন্তিম আয়তন জিজ্ঞাসা করছে। তাহলে V2 ইজ ইকুয়াল টু আমাদের কোশ্চেন মার্ক। ব্যাস, এবার আমি তাহলে ভাববো যে এগুলো দিয়ে কোন ফর্মুলা আছে, কে কে আছে আমার কাছে? আমার কাছে T1 আছে, V1 আছে, T2 আছে, V2 আছে, তাই তো? তাহলে আমি একটাই ফর্মুলা বলেছি, কি? P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এবার আমি এখানে কি দেখছি? যে আমাদের এখানে P নেই, তাই তো? তাহলে P এর গল্প হাটিয়ে দেবো, তাহলে P এখান থেকে হাটিয়ে দেবো, P এখান থেকে হাটিয়ে দেবো। ঠিক আছে, ব্যাস, এবার কি করবো? আমি মানগুলো বসাবো। V1 এর মান কত? V1 এর মান হচ্ছে আমাদের 300। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে আমাদের 273। এবং আমাদের V2 এর মান কত? V2 এর মান আমাকে বার করতে হবে। এবং T2 এর মান কত? T2 এর মান হচ্ছে আমাদের 819। তাহলে এখান থেকে V2 এর মান কত আসছে? V2 এর মান আসছে আমাদের 300 ইন্টু 819, আর নিচে ভাগে কত থাকছে? 273। এবার দেখো 3 3 9, তাহলে এটা দিয়ে কাটলে কি এখানে 3 আসবে। ঠিক আছে, আর 3 দিয়ে যদি আমি 300 কে কাটি, মানে গুণ করি, তাহলে কত আসবে? 900 সেন্টিমিটার কিউব। কেন সেন্টিমিটার কিউব দিলাম? কারণ আমাদের আয়তনটা সেন্টিমিটার কিউবে দেওয়া ছিল। তাহলে উত্তরটা নিশ্চয়ই সেন্টিমিটার কিউবে যাবে। তাহলে আমি লাস্ট লাইনে কি লিখবো? যে অতএব নির্ণেয় গ্যাসের আয়তন 900 সেন্টিমিটার কিউব। তাহলে এই অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল, একই রকমের অঙ্ক ছিল। তারপর আরেকটা অঙ্কে আসা যাক। তারপরের অঙ্ক কি বলছে? এসটিপি তে কত গ্রাম নাইট্রোজেন, গ্রাম কিসের একক? ভরের একক। তার মানে আমাকে কি চাইছে? ভর চাইছে। ভরকে আমরা কি ধরি? ডাব্লু ধরি, বা ছোট হাতের এম ধরি। কত গ্রাম নাইট্রোজেনের আয়তন। এবার একটা কথা বলছি, নাইট্রোজেন যখনই আমাকে গ্রাম দেবে না, ভর দেবে, তখন আমি তার আণবিক ভর বার করে নেবো। তাহলে আমি কি বার করবো? আমাদের আণবিক ভর, বড় হাতের এম। ঠিক আছে, তাহলে আমি যখন আণবিক ভর বার করতে যাব, তার জন্য আমাকে কিন্তু কিছু মান মনে রাখতে হবে, যেটা আমরা ক্লাসে শিখিয়ে দেবো। যখন নাইট্রোজেন বলবো না, নাইট্রোজেনের মান হচ্ছে 14, কি? তার ভর সংখ্যা। ঠিক আছে, যেহেতু একটা নাইট্রোজেনের ভর 14, কিন্তু নাইট্রোজেন কি অবস্থায় থাকে? নাইট্রোজেন N2 অবস্থায় থাকে। তাহলে আমি কি করব? 14 গুণ 2, অর্থাৎ এর আণবিক ভর কত? 28। ঠিক আছে, তা আমাকে ভর দিলেই আমি চোখ বন্ধ করে কি করব? আণবিক ভরটা বার করে নেবো। এটা একটা নিয়ম, এই নিয়মটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার বলছে কত গ্রাম, তাহলে আমাকে ভরটা বার করতে বলেছে। বলছে আয়তন এবং চাপের গুণফল 22.4। এবার আমাকে বলো যে আয়তনটা ভি এবং চাপটা আমাদের পি, তাহলে এদের গুণফল কি? এদের গুণফলটা পিভি। তাহলে পিভি আমাকে বলে দিচ্ছে যে 224 লিটার অ্যাটমসফিয়ার, তাই তো? লিটার অ্যাটমসফিয়ার বলছে। এবার আমাকে একটা কথা বলো তো, আমি পিভি দিয়ে কোন ফর্মুলা পড়েছিলাম? আমি একটাই ফর্মুলা পড়েছিলাম, যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তাই তো? আবার এন এর জায়গায় আমি বললাম যে ডাব্লিউ বাই এম লেখা যাবে। ঠিক আছে, এবার পিভির মান কত বলছে? 224। ডাব্লিউ আমাকে বার করতে হবে, এম এর জায়গায় আমার কত আছে? 28,
আর এর জায়গায় আমি কত রাখবো, এটা আমার এখন প্রশ্ন। দেখো আমাকে এখানে কি বলছে, লিটার অ্যাটমসফিয়ার, তাহলে আমি কোন মানটা বসাবো? আমি বসাবো তাহলে যে যখনই লিটার অ্যাটমসফিয়ারে থাকবে, তাহলে আমি কোন মানটা বসাবো? এই লিটার অ্যাটমসফিয়ারের মানটা বসাবো, ঠিক আছে? তাহলে আমি কত বসাবো এখানে? 0.082। তাহলে এখানে বসবে কত? 0.082 ইন্টু টি কত? টি আমাকে বার করতে বলছে না, এসটিপি বলে দিয়েছে, তাই তো? এবার একটা কথা মাথায় রাখতে হবে যে এসটিপি যদি বলে, এসটিপি মানে তার স্ট্যান্ডার্ড টেম্পারেচার সবসময় 0°C হয়, অর্থাৎ 273 কেলভিন। তাহলে আমি এখানে কত বসাবো? এখানে আমি বসাবো 273। ব্যাস, এই যে মানগুলো বসিয়ে দিলাম। এবার তাহলে আমার ক্যালকুলেশন করলেই আমার কি ডাব্লু চলে আসবে। ডাব্লু চলে আসার পর আমি বলে দেবো যে অর্থাৎ এত গ্রাম নাইট্রোজেন আমার প্রয়োজন। বোঝা গেল? ওকে, নেক্সট আর একটা কোয়েশ্চেন দেখা যাক। এটা কত? মাধ্যমিক 2019 সালের কোয়েশ্চেন। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? যদি বোঝা যায় তাহলে খুব ভালো, ঠিক আছে? নাহলে আরো অঙ্ক করি আমরা। বলছে কোনো গ্যাসের 1 গ্রাম, তার মানে আমাকে ভর দিয়েছে, ভরটা কত আমাদের? 1 গ্রাম বলেছে, তার মানে আমার কি ডাব্লু দিয়ে দিয়েছে 1 গ্রাম। তারপর বলছে 7°C উষ্ণতা, তার মানে উষ্ণতা টি দিয়েছে আমার কত? 7°C। কিন্তু সেলসিয়াসে রাখলে তো হবে না, তাহলে কি করবো? 273 এর সাথে যোগ করবো, করলে কত আসছে? তাহলে 280 কেলভিন, ঠিক আছে? বলছে 2 এটিএম চাপ, তার মানে আমাকে কি পি দিয়ে দিয়েছে 2 এটিএম। বোঝা গেল? ভালো কথা। তারপর বলছে 410 ml, তাহলে কি বলছে যে আমাদের ভিটা কত আমাদের? 410 ml, ঠিক আছে? এইবার একটা কথা ভাবো, বলছে আমাকে আয়তন অধিকার করলে গ্যাসটির মোলার ভর কত? মোলার ভর মানে কি? এম। তাহলে আমার এটা জিজ্ঞাসা করছে, তাহলে কি কি আমার কাছে দিয়ে দিয়েছে এখানে লিখলাম, কাকে চাইছি সেটা এখানে লিখলাম। এবার শুধু ফর্মুলা বসাবো। তাহলে ফর্মুলা আমি কত বসাবো? ফর্মুলা বসাবো যে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, কারণ আমার এখান দিয়ে টি, পি, ভি, আবার এই ডাব্লিউ এম, এগুলো দিয়ে একটাই ফর্মুলা হয়। পরের লাইনে আমি লিখবো যে পিভি ইজ ইকুয়াল টু এন এর জায়গায় কি লিখতে পারি? ডাব্লিউ বাই এম আর টি, তাই তো? এবার একটা কথা বোঝো যে আমাদের যখন আমি আর এর মানটা বসাই তখন কি আসে? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো? তাহলে দেখো তো আমার এখানে লিটার, লিটারে কি আমাদের নিশ্চয়ই আয়তন বার করতে বলেছে কি না? আচ্ছা, এটিএম কি আছে? দেখো এই যে এটিএম এ আছে, তাহলে ঠিক আছে। মোল আমি জানি, মোলের একক মোলই হয়। কেলভিন আমি কেলভিনে করে নিয়েছি, কিন্তু আমাদের এখানে একটা জিনিস হচ্ছে যে আমার কিন্তু এখানে আয়তনটা লিটারে আছে, কিন্তু আমাকে যেটা বলে দিয়েছি সেটা কিন্তু এমএল এ রয়েছে। তাহলে এমএল থেকে আমাকে লিটার করতে হবে। তাহলে আমি কি করবো? 410 ডিভাইডেড বাই 1000, তাহলে এত লিটার করে নেবো। কেন করলাম বুঝতে পারলে? কারণ আমি যখন আর এর একক বসাচ্ছি, ওই যে বলা ছিল না আমাদের ফোর্থ স্টেপ, ফোর্থ স্টেপে কি ছিল আমাদের? আমাদের এই ফোর্থ স্টেপে ছিল একক নির্বাচন, মানে আমি যখন এককগুলোকে প্লেস করব তখন দেখবো যে তাদের মধ্যে সামঞ্জস্য আসছে কিনা। যদি একই না থাকে তাহলে কিন্তু আমাদের একই বানিয়ে নিতে হবে। তাহলে যেই এমএল দেখলাম এমএলটা তো আলাদা হয়ে যাচ্ছে, তাহলে কি তাকে লিটার করে দিলাম। আর এমএল কে লিটার করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তার মানে আমি ভি এর জায়গায় কিন্তু 410 বাই 1000 লিটার বসাবো, তাই তো? তাহলে এবার আমি কি করবো? পি এর জায়গায় মানটা বসাবো। পি এর মান কত? 2। ভি এর মান কত? 410 বাই 1000, ঠিক আছে? ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 1 গ্রাম, তাহলে 1। এম এর মান কত? এম এর মান আমাকে বার করতে বলেছে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.082, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের টি এর মান কত? টি এর মান হচ্ছে আমাদের 280 কেলভিন, ঠিক আছে? তাহলে এই মানটা বসিয়ে দিলাম। এবার এখান থেকে তাহলে আমাকে এম সলভ করতে হবে, তাহলে আমার তো চলে যাবে। তাহলে এম কত? এম এদিকে ভাগে আছে, ওদিকে গেলে কি হবে? গুণে চলে যাবে, তাই তো? আর এদিকে পড়ে রয়েছে কত উপরে? 0.082 গুণ 280। এদিকে দুইটা এদিকে গুণে ছিল, তাহলে এদিকে ভাগে চলে যাবে। এদিকে 1000, তাহলে কি 1000 এদিকে গুণে চলে যাবে, ঠিক আছে? আর এদিকে 410 কিন্তু নিচে চলে যাবে, ঠিক আছে? এবার একটা কথা ভাবো, যে এই 1000 দিয়ে যদি আমি 0.082 কে গুণ করি তাহলে কি হবে? এটা গুণ করলে আমাদের পয়েন্টটা উঠে যাবে, অর্থাৎ এখানে কিন্তু 82 পড়ে থাকবে, ঠিক আছে? এই একটা শূন্য কেটে গেল। 41 দিয়ে 82 কে কাটলে 2, 2 দিয়ে 2 কেটে গেল, তাহলে পড়ে রইল কত? 28। তার মানে নির্ণেয় আমাদের মোলার ভর কত? মোলার ভর কিন্তু আমাদের 28। এবার একটা জিনিস মাথায় রাখবে যে মোলার ভর বললে আমরা একক বলবো গ্রাম পার মোল, আর যদি আণবিক ভর বলে তাহলে আমরা বলবো 28, ঠিক আছে? তাহলে উত্তরটা কত বলবো? যে অতএব নির্ণেয় গ্যাসটির মোলার ভর 28 গ্রাম পার মোল। বোঝা গেল? তাহলে 19 সালের কোশ্চেন হয়ে গেল। ব্যাস, আর একটা লাস্ট কোশ্চেন দেখে নেওয়া যাক যে কি করে এই অঙ্কগুলো আমরা করি। দেখো বলছে আমাকে 4 গ্রাম হাইড্রোজেনের জন্য এসটিপি তে পিভি এর মান কত, তাই তো? তাহলে আমি শুরুতেই বুঝতে পারছি যে আমাদের 4 গ্রাম বলছে, তার মানে এটা কি বলছে? এটা তার ভর বলছে। ভরকে আমরা কি বলি? ভরকে আমরা ডাব্লু ধরি, তাই তো? তাহলে সেটা কত বলেছে? 4 গ্রাম। আর আমি কি বলেছি? যখনই ভর দেবে তখনই আমি কি করবো? আণবিক ভর বার করবো। কার জন্য? হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেন কত? H2। একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1 করে, ঠিক আছে? আমি বোঝাবো এগুলো পরবর্তীকালে। তাহলে আণবিক ভর মানে m, তাহলে দুটো হাইড্রোজেন রয়েছে তো এখানে, তাহলে কত হবে? 2 গুণ 1, অর্থাৎ কত? 2, ঠিক আছে? এবার আমাকে বলছে এসটিপি তে পিভি এর মান কত। তাহলে পিভি মানে আমি কি জানি? যে এন আর টি, ঠিক আছে? তাহলে পিভি এর মান বার করতে গেলে এন এর মান বার করতে হবে। এন কত হবে? ডাব্লু বাই এম আর টি, তাই তো? কারণ এখানে ডাব্লু আছে, এম আছে। এবার ডাব্লু কত? 4, এম কত আমাদের 2, এদিকে পড়ে রইলো কত? আর টি, তার মানে কত আসলো? 2 আর টি। এবার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছিল, তাহলে এখানে উত্তর করতে হবে 2। তাহলে আমার কি বোঝা গেল যে আমাদের মাধ্যমিকের কোশ্চেন গুলো কত সোজা আছে? তাহলে কি অঙ্ক ছেড়ে দেওয়ার কোনো মানে আছে? একদমই নেই। অঙ্ক থেকে কিন্তু আমরা খুব স্কোরিং ভাবে নাম্বার করতে পারি, কারণ অঙ্কতে আমরা যদি ফর্মুলা জানি, আমরা যদি টার্মিনোলজি জানি, তাহলে কিন্তু একদম ছাক্কা নাম্বার, ঠিক আছে? হার্ডলি 2-1টা অঙ্ক থাকে আমাদের মাধ্যমিক লেভেলে যেগুলো একটু ঘোর প্যাচকানো থাকে, হয়তো একটু স্টেপ যা মানে স্টেপ করতে হবে 2-3টে করে করে, ঠিক আছে? সেগুলোতেও আমরা আসবো আমাদের থ্রু আউট দ্য ইয়ার আমরা যখন পড়াবো। কিন্তু
বেশিরভাগ অঙ্ক কিন্তু আমাদের টোটালি ফর্মুলা বেস, তাই আমাদের যদি ফর্মুলা মনে থাকে, টার্মিনোলজিস মনে থাকে, এই স্টেপগুলো মাথায় থাকে যে কিভাবে করতে হয়, তাহলে অঙ্ক থেকে কিন্তু একদম ধরা নাম্বার, কোনো নাম্বার কাটার স্কোপই নেই। বোঝা গেল? তাহলে মনে রাখবে, অঙ্ক কিন্তু কঠিন নয় যদি ধাপগুলো তোমাদের ঠিক থাকে। তাই এই স্টেপগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই স্টেপের পর এই স্টেপ, এই স্টেপের পর এই স্টেপ যদি আমরা ফলো করি তাহলে কিন্তু একটা সঠিক উত্তর আমি পেয়েই যাবো। বোঝা গেল? তাহলে আশা করি আজকের সেশনটা তোমাদের খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এভাবেই নিজেদের প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও, ভালো করে পড়াশোনা করো, তাহলে রেজাল্ট অবশ্যই একটা ভালো আসবে। আমাদের দেখা হবে আবার অন্য কোনো সেশনে। টাটা আজকের জন্য।